13 নম্বর রোববার রাত 8টায় খালেদ মহিউদ্দিন চ্যারিটিসকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। ঢাকার 4 নদী দখলমুক্ত করতে এই সপ্তাহে 13 স্থাপনা উচ্ছেদ। $2,500 কোটি টাকা দিলে ডেস্টিনি চেয়ারম্যানের জামিন, আপিল বিভাগের সিদ্ধান্ত। বগুড়ায় সড়ক দুর্ঘটনার জন্য বেপরোয়া গতিকে দায়ী করেছে পুলিশ। নদী দখলকারীরা যত প্রভাবশালী হোক তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাহজাহান খান। দুপুরে নিজ মন্ত্রণালয়ে নদী দখল ও দূষণ প্রতিরোধে গঠিত টাস্ক ফোর্সের সভায় এই হুঁশিয়ারি দেন তিনি। মন্ত্রী জানান, রাজধানীর চারপাশে 4টি নদী দখল ও দূষণমুক্ত করতে 13টি স্থাপনা চিহ্নিত করা হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে সেসব ভেঙে ফেলতে অভিযানে যাচ্ছে নৌ মন্ত্রণালয়। সীমানা পিলার নিয়ে জটিলতা থাকা জায়গার নকশা বহি মন্ত্রণালয় থেকে নিয়ে নতুন করে নদী তীরে পিলার বসানো হবে বলেও জানিয়েছেন নৌমন্ত্রী। আমরা অনেকগুলো স্থাপনা যেগুলো অবৈধভাবে স্থাপিত হয়েছে এবং চিহ্নিত হয়েছে, আমরা পর্যায়ক্রমে সেগুলোতে উচ্ছেদের কাজ শুরু করেছি। তবে আমরা 13টি স্থাপনা আজকে নির্ধারণ করলাম, যে 13টি খুব দ্রুততার সাথে অবিলম্বে এই 13টি আমরা অপসারণ করব এবং সেই এলাকা এই দখলমুক্ত আমরা করব। নদী দখল এবং অবৈধ স্থাপনের কথা বলতে আমাদের সাথে আছেন বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক মোহাম্মদ গুলজার আলী এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল মতিনও থাকবেন আমাদের সঙ্গে কিছুক্ষণ পরে। জনাব মোহাম্মদ গুলজার আলী, যে 13টি অবৈধ স্থাপনা আপনারা চিহ্নিত করলেন, সেই 13টি অবৈধ স্থাপনা কতদিন ধরে আছে নদীগুলির তীরে? ধন্যবাদ। 3503/2009 রিট পিটিশন উদ্ভব হওয়ার পরে নদীর সীমানা যৌথ জরির মধ্যে চিহ্নিত করা হয় এবং 2012 সনে নদীর সীমানায় পিলার স্থাপন করা হয়। এই পিলার স্থাপন নিয়ে প্রথমত বিআইডব্লিউডির আপত্তি ছিল। সে আপত্তিকৃত পিলার সমূহের মধ্যে কামরাঙ্গীরচরের মধ্যের চর মৌজা এবং কেরানীগঞ্জের কিছু মৌজায় এই বড় বড় কিছু স্থাপনা পূর্বে থেকেই ছিল। এগুলো আমাদের নজরে ছিল, কিন্তু সেই সময় 2012 সনে এই পিলারগুলো ভুলভাবে স্থাপিত হয়, এই স্থাপনাগুলো উচ্ছেদ করা সম্ভব হয়নি। এই পিলারগুলি কে স্থাপন করেছিল? জনাব গুলজার আলী, এই পিলারগুলি কে স্থাপন করেছিল? এই পিলারগুলি গণপূর্ত বিভাগ করতে স্থাপন করা হয়েছিল এবং পরবর্তীতে বিআইডব্লিউডিকে এগুলো গণপূর্ত বিভাগ করতে যখন বুঝিয়ে দেওয়া হয়েছিল, বিআইডব্লিউডি তখন হতেই পিলারগুলো আপত্তি সহকারে বুঝে নেয় যে এই পিলারগুলো সঠিক স্থানে স্থাপিত হয়নি, নদীর ফোরশোর বরাবর এই পিলারগুলো স্থাপিত হয়নি। আচ্ছা জনাব গুলজার আলী, আপনারা কবে চিহ্নিত করেছেন যে 13টি অবৈধ স্থাপনার কথা আপনারা বলছেন, আজকে নৌমন্ত্রী শাহজাহান খান যে 13টি অবৈধ স্থাপনার কথা বলছেন, সেগুলি আপনারা কবে চিহ্নিত করেন? এটা আমরা গত মাসে চিহ্নিত করেছি। গত মাসে আপনারা চিহ্নিত করেছেন। আমাদের সাথে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক জনাব আব্দুল মতিন রয়েছেন। জনাব আব্দুল মতিন, যে 13টি স্থাপনার কথা বলা হচ্ছে, সেই 13টি স্থাপনা উচ্ছেদ করলে কি ঢাকার নদীগুলি দখলদার মুক্ত হবে? ঢাকার চারপাশে যে নদীগুলি রয়েছে। আপনাকে ধন্যবাদ। আসলে সত্যি সরকার উৎখাত করতে পারেন এবং এগুলিকে ভাঙতে পারেন, তাহলে একটা কাজ শুরু হইলেও বলা যেতে পারে। এটুকুই উপকার হবে। আদারওয়াইজ আমি 13টি মাত্র স্থাপনা উচ্ছেদ করে নদী উদ্ধারের কোনো সম্ভাবনা আমি দেখি না। এটি একটি স্টার্টিং অফ দ্য ওয়ার্ক হিসেবে আমরা পজিটিভলি নিতে পারি। বিষয়টা হচ্ছে যে আপনি জানেন যে জনাব আব্দুল মতিন, যে 13টি স্থাপনা অবৈধভাবে সেখানে রয়ে গেছে, যেগুলি উচ্ছেদ করতে সরকার চাচ্ছে, সেগুলি সেখানে স্থাপিত হলো কি করে? কারা সেগুলি স্থাপন করলো? তারা কি সরকার থেকে ক্ষমতাবান, নাকি সরকারের মতোই ক্ষমতাবান, নাকি সরকারের ভেতরকারই কোনো অংশ? ডেফিনেটলি তারা অত্যন্ত ক্ষমতাবান এবং আমি আমার ভাষায় যদি বলতে চাই, তারা আমার কাছে এখন মনে হয় তারা সরকারের চেয়েও ক্ষমতাবান। কারণ তারা সরকারের কেউ হন কিনা সেটা আমি জানি না, যে কোনোভাবেই হোক তারা ডেফিনেটলি অনেক ক্ষমতাশালী লোক।
আসলে আমি একটা যে কথাটা বলতে চাচ্ছিলাম আপনাকে, সেটা হচ্ছে যে 2009 সনের হাইকোর্টের রায়কে বাস্তবায়নের জন্য এই টাস্কফোর্স তৈরি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু আজকে দেখেন টাস্কফোর্সের বয়স 4-5 বছর হয়ে গেছে, কিন্তু এই এতদিন পর তারা 13টি মাত্র স্থাপনা চিহ্নিত করতে পেরেছেন এই নদীতে। শত শত স্থাপনা আছে যেগুলি আমরা আমাদের উদ্যোগে, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের উদ্যোগে আমরা তোরা এবং বুড়িগঙ্গার কে কি স্থাপনা আছে, কে কে এটা দখলদার, এগুলো আমরা তালিকা বহু আগেই 2 বছর 3 বছর আগে প্রকাশ করেছি, মন্ত্রণালয়কে দিয়েছি, টাস্কফোর্সে জমা দিয়েছি। কিন্তু কথা হচ্ছে যে এটা একটা ইচ্ছা এবং অনিচ্ছার ব্যাপার বলে আমার কাছে মনে হয়। সরকার যদি এগুলো উৎখাত করতে চান তাহলে সরকারকে নির্মোহভাবে এগুলো উৎখাত করতে হবে। এবং একটু আগে যেটা শুনলাম গুলজার সাহেব বলেছেন যে ভুল খুঁটি স্থাপন করা হয়েছে, ভুল খুঁটি স্থাপন করা হয়েছে এটি আমরা 4 বছর আগেই বলেছি যখন খুঁটি স্থাপন শুরু হয়। এবং আমরা একটা ছোট্ট হিসাব দিয়েছিলাম, তুরাগ নদীতে 1.45%, মাত্র 1.5% খুঁটি সঠিক জায়গায় আছে এবং বাকি 98.5% খুঁটি ভুল জায়গায় বসানো হয়েছে এবং সেখানে এবং বুড়িগঙ্গার অবস্থাও প্রায় একই রকম। কাজেই এইসব খুঁটি স্থাপনার মধ্য দিয়ে নদীর পার চিহ্নিত করার মাধ্যমে এই বেআইনি দখলদারদেরকে তখনই দখলদার। জনাব আব্দুল মতিন, গণপূর্ত বিভাগ যে এই ভুল খুঁটিগুলি বসালো এবং বসিয়ে বিআইডব্লিউটিকে স্থানান্তর করলো, সেটি কি করে হতে পারলো? গণপূর্ত বিভাগের এই ভুল কি ইচ্ছাকৃত, গণপূর্ত বিভাগের এই ভুল কি অনিচ্ছাকৃত, কোনটি আসলে? এই ভুলটি ইচ্ছাকৃত যদি আমি বলি আমার আপত্তি নেই বলতে, কারণ এটা আমার কাছে ইচ্ছাকৃত মনে হয়। কারণ হাইকোর্টের রায় কিন্তু খুব পরিষ্কার বলে দিয়েছে যে আপনি কোথায় খুঁটি বসাবেন। হাইকোর্ট নদীর একটি শেপ বলেছে যে নদীর 3টি অংশ থাকবে। শীতকালে যেখানে পানি থাকে এটা নদীর তলা, যেখানে বর্ষাকালে পানি ভরে এটি নদীর তট বা ফোরশোর, এবং যেখানে কোনোদিনই পানি ভরে না ওইটাকে বলা হয় নদীর পার। নদীর পার হইতে হবে 50 মিটার প্রস্থ, তারপর খুঁটি বসবে, এটা পরিষ্কার রায়ে বলা আছে। তাহলে গণপূর্ত বিভাগ কি করে নদীর ভিতরে ফোরশোরের ভিতরে 99% খুঁটি বসিয়ে দিয়েছে? কাজেই এটি আমি বলবো। জনাব আব্দুল মতিন, আপনি আমাদের সঙ্গে থাকুন। জনাব গুলজার আলী, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এটি গণপূর্ত বিভাগের মানে আপনাদের পরীক্ষায় কি দেখা গেছে, ইচ্ছাকৃত ভুল কিনা, 1 আর 2 হচ্ছে যে জনাব আব্দুল মতিন বলছিলেন যে যারা ওইখানে অবৈধ স্থাপনা করেছেন তাদেরকে কখনো কখনো অনেক ক্ষমতাশালী মনে হয়, সরকার থেকেও ক্ষমতাশালী মনে হয়। আপনাকে কনফিডেন্ট যে আপনারা 7 দিনের মধ্যে সেগুলি আসলে ভাঙতে পারবেন, উচ্ছেদ করতে পারবেন? না না, আসলে সরকারের চেয়ে তারা কেউ ক্ষমতাবান না। আমরা এর চেয়েও বড় স্থাপনা ভেঙেছি, আমরা উদ্যোগ নিব, আমরা খুব দ্রুততার সাথে এইগুলো আমরা ভেঙে ফেলবো। তবে একটি কথা বলার অপেক্ষা রাখে না, কারণ একসময় সীমানা পিলার এই ফোরশোর অনুযায়ী হলে আর এই সমস্যাগুলো হতো না। যাতে এই সীমানাগুলো ফোরশোর অনুযায়ী হয় সেই জন্য ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে এবং যৌথ পুনঃপরীক্ষার কাজও শুরু করা হয়েছে। এটা আগামী 15 তারিখ থেকে ওই এলাকায় আমরা যৌথ সমীক্ষা করব। তার মাধ্যমে আমরা এই সকল সীমানা পিলারের মধ্যে যে সকল অবৈধ স্থাপনা আছে তা আমরা উচ্ছেদ করব। তবে একটি কথা বলে রাখি যে আমরা 35 দিন হওয়ার পরে এই যাবৎ আমরা অনেক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। ঢাকা, বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা ও বালু নদীর চারিদিকে আমরা প্রায় 4000-এর উপরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। শুধু এই 13টি স্থাপনা নয়, আমরা 4000-এর উপরে স্থাপনা পর্যন্ত উচ্ছেদ করেছি। এই 13টি স্থাপনা বর্তমান সীমানা পিলারের ভিতরে, বাহিরে, কিন্তু ফোরশোরের ভিতরে ছিল। আপনারা যেসব স্থাপনাগুলি উচ্ছেদ করেছেন পরে আবার সেখানে কোনো অবৈধ দখলদারিত্ব প্রতিষ্ঠিত হয়েছে কিনা সেগুলি খেয়াল করার কোনো সুযোগ আপনাদের রয়েছে কিনা, সুযোগ আপনাদের হয়েছে কিনা? হ্যাঁ, এই মুহূর্তে আমরা এতটা মনিটরিং করছি জোরালো, আমরা প্রতি সপ্তাহে নদীতে নামছি, ফলে সেই ধরনের সুযোগ আর এখন নেই যা পূর্বে ছিল। আর উচ্ছেদ পরবর্তী আমরা এসব স্থানে ওয়াকওয়ে, বনায়ন এবং ফেন্সিংয়ের মাধ্যমে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছি এবং লোকালি জনসচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি আমরা। জনাব গুলজার আলী, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকবেন। জনাব আব্দুল মতিন, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরে আসবো তখন আপনার কাছে জানতে চাইবো যে নৌ পরিবহন মন্ত্রণালয় যে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বলে গত 7-8 বছর পরে আমরা দেখছি, শুনছি, এই উচ্ছেদ অভিযানের ফলে ঢাকার যে চারপাশে যে 4টি নদী তা আসলে কতটা দখলমুক্ত হলো, আমরা কতটা এগোলাম বা একই জায়গায় থাকলাম কিনা সেটি আপনার কাছে শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। জনাব আব্দুল মতিন, নদী উদ্ধারে সরকারের যে ধারাবাহিক কার্যক্রম তা কতটা সাফল্য পাচ্ছে এই প্রশ্ন জানতে চেয়েছিলাম আমরা বিরতির আগে। জনাব মতিন। জি, আপনাকে ধন্যবাদ।
আমি একটি উদাহরণ আপনাকে প্রথমেই দিয়েছি। আমরা যদি হাইকোর্টের রায়কে স্ট্যান্ডার্ড ধরতে চাই, যেটা ধরা আমাদের দায়িত্ব, কারণ হাইকোর্ট আমাদেরকে নির্দেশ দিয়েছে এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী টাস্কফোর্স কাজ করছে, ঠিক আছে? আমরা যদি সেটা ধরি, তাহলে তুরাগ নদীতে এটি 98 ভাগে ব্যর্থতার দলিল। আমরা বুড়িগঙ্গাটা ওই অর্থে এক ধরনের সেটেলমেন্ট হয়েছে। এখন গত 3 বছরে তুরাগে যে পরিমাণ আরো নতুন দখল হয়েছে, সেটা যদি আমরা হিসাব করি তাহলে মনে হয় সরকারের সাফল্যের ভাগ 1%-এরও কমে যাবে। বুড়িগঙ্গায় যেটা হয়েছে যে ফোরশোরে সমস্ত স্ট্রাকচার তৈরি করা হয়েছে, নদীর তলা পর্যন্ত মানুষ কম যেতে পেরেছে আসলে। তো এখানেও যদি আমি ক্যালকুলেট করি তাহলে ফোরশোরকে যদি আমি নদীর পার্ট ধরে নিই, ডেফিনেটলি নদীর পার্ট, কারণ হাইকোর্ট বলেছে এটা নদীর পার্ট, তাহলে এখানেও সরকারের সাফল্যের ভাগ 20%-এর বেশি নয়। এখানে 80% দখলদার নদীর ভিতরে আছে। তুরাগ আর বুড়িগঙ্গার কথা বলছিলেন আপনি, ঢাকার আর দুটি নদী সম্পর্কে একটু বলবেন? তাহলে আমরা একবারে জনাব মোহাম্মদ গুলজার আলীর কমেন্ট শুনতাম এই ব্যাপারে। বালু নদী এবং শীতলক্ষা নদীতে আমাদের বালু বা শীতলক্ষা নদীতে আমাদের ওই অর্থে কোনো স্টাডি বা কাজ আমরা করতে পারি নাই, কিন্তু আমরা বহুবার ঘুরে ফিরে দেখেছি যে তুরাগ, বালু এবং শীতলক্ষা তিনটির সমস্যা একই ধরনের এবং সেখানে বিশেষ কোনো উন্নয়ন হয় নাই। জনাব আব্দুল মতিন, আপনাকে ধন্যবাদ। আমি জনাব গুলজার আলী, আপনার কাছে জনাব মতিনের যে কমেন্ট সেই সম্পর্কে একটু আপনার মতামত জানতে চাইবো যে তুরাগে সরকারকে তিনি 98 ভাগের বেশি ব্যর্থ বলতে চান, বুড়িগঙ্গায় বলতে চান 80 ভাগের বেশি সরকার ব্যর্থ। এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা? তিনি কিছু কিছু ক্ষেত্রে বলছিলেন যে নতুন নতুন স্থাপনা হয়েছে, অবৈধ স্থাপনা এই সরকারের সময়। জনাব গুলজার আলী। না, আমি ঠিক একমত হতে পারছি না, কারণ তুরাগে এবং বুড়িগঙ্গায় সরকারের অনেক সাফল্য রয়েছে। বুড়িগঙ্গায় সম্প্রতি গত 9-10-2016 তারিখে টাস্কফোর্স টিম মাননীয় মন্ত্রী নৌ পরিবহন মন্ত্রণালয় সহ পুরো সদরঘাট হয়ে টঙ্গী নদী বন্দর পর্যন্ত ভ্রমণ করে গিয়েছে এবং সাংবাদিক ভাইয়েরা অনেকেই ছিলেন। বুড়িগঙ্গাতে এবং তুরাগে বর্তমান যে পিলার যেভাবে স্থাপিত হয়েছে, সেই পিলারের ভিতরে কোনো বড় স্থাপনা নেই। শুধুমাত্র যেসব পিলারগুলো ডিসপুট হয়েছে বা আপত্তিকৃত হয়েছে, সেই পিলারগুলো যদি প্রতিস্থাপিত হয় সেক্ষেত্রে কিছু এই 13টি বা 15টি বড় বড় স্থাপনা পাওয়া যাবে। সেক্ষেত্রে বলতে হবে যে অবৈধ স্থাপনার হিসাবে হলো সরকারের সাফল্য প্রায় 100%। জনাব গুলজার আলী, আপনি বলছেন বড় স্থাপনা নাই, আমরা কি ধরে নিব মাঝারি বা ছোট স্থাপনা রয়েছে সেখানে? হ্যাঁ, কিছু টঙ্কর থাকতে পারে, সেগুলো সাময়িক, কিন্তু সরকার যেভাবে উচ্ছেদ কার্যক্রম 35 দিনের আগে করেছে তাতে বড় সকল স্থাপনায় উচ্ছেদ করা হয়েছে এবং বর্তমানে সীমানা পেরের ভিতরে কোনো বড় বা পাকা স্থাপনা নেই তুরাগ এবং বালু উভয়তে। আর যেগুলো ইনক্রসমেন্ট আছে, বালুর কিছু ইনক্রসমেন্ট হয়েছে বিভিন্ন সময়, সেগুলো আমরা কন্টিনিউয়াসলি কাটার চেষ্টা করছি এবং অচিরে আমরা এবং তুরাগ এবং বালুতে যে পরিমাণ অবৈধ ইনক্রোচমেন্ট আছে এগুলো কেটে সমাধান করে দিতে পারবো। সেক্ষেত্রে আমি মনে করি সরকারের সাফল্য 80%-এরও বেশি। জনাব আব্দুল মতিন, আমরা শেষ প্রসঙ্গে আসি যে আপনি কি মনে করেন যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের এখন ঢাকাকে 4টি নদী যদি তারা আসলেই দখলমুক্ত করতে চায় এবং দেখাতেও চায় যেটি দখলমুক্ত করা হয়েছে, তাহলে কোন 3টি কাজ বা 2টি কাজ এই নৌ পরিবহন মন্ত্রণালয়কে করতে হবে, যেটি আমরা দেখে বুঝতে পারবো যে আসলে এটি? জি জনাব আব্দুল মতিন। জি, আচ্ছা, আমরা নদী উদ্ধারের জন্য আমাদের কি করা উচিত, এটি কিন্তু আমাদের নিজস্ব চিন্তা থেকে অথবা নদী টাস্কফোর্সের চিন্তা থেকে না করলেও ভালো হয়, এর প্রয়োজন নাই। কারণ হাইকোর্ট আমাদের তার রায়ে 2009 সনে পরিষ্কারভাবে স্টেপ ওয়াইজ বলে দিয়েছেন কি কি কাজ আমাদের করতে হবে। তার ভিতরে হাইকোর্ট প্রথমেই বলেছেন আপনারা নদীর সীমানা নির্ধারণ করুন, অর্থাৎ পিলার বসান। এই পিলার বসানোর ক্ষেত্রে আমি যেটা বলেছি, সরকারের যেহেতু ব্যাপক ব্যর্থতা আছে, অতএব পিলার ভুল জায়গায় পিলারকে রেখে, যেটা একটু আগে গুলজার সাহেব বলেছেন যে এই পিলারগুলি যেখানে বসানো হয়েছে বর্তমান যে পিলার আছে তার স্ট্যান্ডার্ডে ধরলে তারা সাফল্যের ভাগ তাদের 100 ভাগ। ওই পিলারটাকে আপনি স্ট্যান্ডার্ড ধরবেন কিভাবে? কারণ কদিন আগে, মাস 2-3 আগে আমি পত্রিকায় দেখেছি সরকারি প্রশাসন থেকে স্বীকার করা হয়েছে যে বুড়িগঙ্গায় 70%-এর উপরে পিলার ভুল স্থানে বসানো হয়েছে। এবং আমি যেটা তুরাগ নদীতে আমাদের দেখা, রেকর্ড করা, আমাদের ছবি তোলা যে ঘটনা, আমি যে তথ্য বললাম, এখানে 1.5% মাত্র পিলার সঠিক স্থানে আছে।
পিলার যদি আপনি ভুল স্থানে বসান তাহলে প্রথম কাজটাই ভুল এবং প্রথম পদক্ষেপটাই ভুল, বাকি যত পদক্ষেপ হবে সবকিছুই ভুল হবে এবং এটার সাফল্যের সম্ভাবনা একদম নাই। জনাব গুলজার সাহেবের 100% তো দূরের কথা, আমি এই বুড়িগঙ্গার ক্ষেত্রে আমি 20% সাফল্য দেখি না এবং তোরাগের ক্ষেত্রে অলমোস্ট 99% ব্যর্থতা সরকার। জনাব আব্দুল মতিন, আপনাকে ধন্যবাদ। জনাব মোহাম্মদ গুলজার আলী, আমি এই প্রসঙ্গটিতে আপনার কাছে একটু আসতে চাইছিলাম যে 2009 সালে যে হাইকোর্টের নির্দেশনা নদী কিভাবে দখলমুক্ত করতে হবে ঢাকার চারপাশেগুলি বিশেষ করে, সেগুলি ক্ষেত্রে যে নির্দেশনা যেগুলি দেওয়া হয়েছিল সেক্ষেত্রে হাইকোর্টের নির্দেশনা আপনারা আসলে কতখানি মেনেছেন? 2009 এর পরে এটা 2016 সাল শেষ হতে যাচ্ছে, 7 বছরের বেশি সময়। আর অন্যদিকে যে ভুল পিলারের জন্য আমরা ভুগছি এবং যার দায় দায়িত্ব আমরা গণপূর্ত বিভাগের উপরে চাপাচ্ছি, সেটি ঠিক করার ক্ষেত্রে আমরা আসলে কতদিনের মধ্যে আমরা ঠিক পিলারগুলি দেখতে পারবো? কোনো ভুল পিলার আর আমাদেরকে দেখতে হবে না। জনাব মোহাম্মদ গুলজার আলী। হ্যাঁ, আমরা 35/3/2009 সনে হওয়ার পরে নৌ-পরিবহন মন্ত্রণালয় তথা সরকার অনেক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে আমরা সকল প্রায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি এবং নদীর দুই পাশে 20 কিলোমিটার এলাকায় নদীর প্রোটেকশন ওয়াল, ওয়াকওয়ে, বনায়ন এবং রেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে যাতে আর কোনো অবৈধ স্থাপনা না হয় এবং সামনে আরও 50 কিলোমিটার এইভাবে ওয়াকওয়ে, বনায়ন এবং অবৈধ হাঁটার রাস্তা করা হবে। পর্যায়ক্রমে ঢাকার চারিদিকেই এইভাবে প্রোটেকশনের ব্যবস্থা করা হবে। গুলজার আলী, হাইকোর্টের নির্দেশনা শতকরা কত ভাগ আপনারা মানতে পেরেছেন? আমরা এই পর্যন্ত কত ভাগ মানতে পেরেছি আসলে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছিল নদী উদ্ধারের ক্ষেত্রে? আমি তো মনে করি যদি তুরাগের ডিসপুট পিলারের হিসাবটা বাদ দেন তাহলে আমরা 90% হাইকোর্টের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পেরেছি। এবং ডিসপিউট পিলারের হিসাবটা আমরা বাদ দিব কেন গুলজার আলী? যেটি ভুল পিলার, যেখানে আমার নদী আছে তাকে নদী ছাড়া অন্য কিছু ঘোষণা করলে আমি কেন মানবো? আর ভুল পিলারগুলি আমরা কবে নাগাদ দেখতে পাবো? পিলারটি যেভাবে স্থাপিত হয়ে গেছে সেই পিলারের সেই পিলারটা পূর্ণভাবে শুদ্ধ করার জন্য আমরা অলরেডি কাজ আরম্ভ করেছি। আগামী 15 তারিখ থেকে আমরা এই পিলারগুলো পরীক্ষা নিরীক্ষা করে এগুলো খুব শীঘ্রই আমরা উঠিয়ে নিতে কবে নাগাদ আমরা এটি দেখবো যে এটি উঠানো হয়েছে? শীঘ্রই বলতে আমরা ঠিক একটা ডেট পেতে পারি ক্যালেন্ডারে? আমাদের যেহেতু পুনঃ পরীক্ষার কাজটা 15 তারিখ থেকে 15 নভেম্বর থেকে আরম্ভ হচ্ছে, এই পুনঃ পরীক্ষার কাজটা করতে হয়তো কয়েক মাস সময় লাগবে। আমরা আশা করতেছি বছরখানেকের মধ্যে আমরা এই পিলার নতুন স্থানে স্থাপিত করে নতুন উদ্যমে বাকি অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করতে সক্ষম হব। জনাব মোহাম্মদ গুলজার আলী, জনাব আব্দুল মতিন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবার বিরতি, ফিরছি একটু পরে। 6 সপ্তাহের মধ্যে গাছ বিক্রি করে 2800 কোটি টাকা পরিশোধ করতে পারলে জামিনে মুক্তি পাবেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও এমডি রফিকুল আমিন। আর গাছ বিক্রি করতে না পারলে সরকারি কোষাগারে জমা দিতে হবে 2500 কোটি টাকা। রোববার এই আদেশ দেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 3 সদস্যের বেঞ্চ। আদেশে বলা হয়েছে প্রতিষ্ঠানটির 35 লাখ বিক্রয়যোগ্য গাছ বিক্রি করে এই অর্থ সরকারকে দিতে হবে। সরকারি কোষাগারে দেয়া এসব অর্থ ক্ষতিগ্রস্তদের বিতরণ করতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। অর্থ জমার প্রতিবেদন আদালতকে জানাতে দুদককে নির্দেশ দিয়েছে আদালত। 2012 সালের 31 জুলাই মোহাম্মদ হোসেন ও রফিকুল আমিন সহ 22 জনের বিরুদ্ধে 2টি মামলা করে দুর্নীতি দমন কমিশন অর্থ পাচার ও আত্মসাতের মামলায় এখন তারা কারাগারে রয়েছেন। ডেস্টিনি টাকা ফেরত নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন দুর্নীতি দমন কমিশনের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। জনাব খুরশিদ আলম খান, যে শর্তে ডেস্টিনি এমডি এবং চেয়ারম্যান জামিন দেয়া যেতে পারে বলে আদালত বলছেন, সেই শর্ত পূরণ হওয়ার সম্ভাবনা কতটুকু? 2800 কোটি টাকার কাজ কি সত্যি রয়েছে কিনা? এর বিনিময়ে অর্থমূল্য পাওয়ার সম্ভাবনা কতটা? জনাব খুরশিদ আলম খান। জি, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন ডেস্টিনির মানে দুজন কর্মকর্তা রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসেনকে হাইকোর্ট ডিভিশন বেল দিয়েছিল। তার এগেইনস্টে আমরা সুপ্রিম কোর্টে আপিল বিভাগে লিভ টু অ্যাপিল করি। বেশ কদিন জামিনের শুনানি হয়েছিল। শুনানির এক পর্যায়ে আদালত বলেছিলেন আপনারা যদি 3000 কোটি টাকা দেন তাহলে আমরা জামিনটা বিবেচনা করব। তখন তারা একটা অ্যাপ্লিকেশন ফাইল করলো প্রপোজাল আকারে, তারা কত টাকা দিতে পারবে, তাদের ক্যাশ কত টাকা আছে, এবং তারা আজকে আদালতে একটা অ্যাডিশনাল পেপার বুক দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে তাদের ক্যাশ টাকা আছে 149 কোটি টাকা, এবং আরেকটা চার্টে দেখা যাচ্ছে 35 লক্ষ গাছ আছে যার মূল্যমান হবে 2800 কোটি টাকা। এইভাবে তারা বিভিন্ন চার্ট দিয়েছেন এবং সর্বশেষ আদালত দুপক্ষ শুনে বলেছেন ঠিক আছে, গাছ বিক্রি করে আপনি 2800 টাকা জমা দিবেন 6 সপ্তাহের মধ্যে, অথবা ক্যাশ 2500 কোটি টাকা জমা দিবেন। এখন ওদের সক্ষমতা কতটুকু, আপনার যেটা প্রশ্ন, তাদের চার্ট দেখে তো মনে হচ্ছে তাদের সক্ষমতা আছে,
এখন সেই সক্ষমতা কতটুকু আছে আদালতের আদেশ কমপ্লায়েন্সের উপর এটা বোঝা যাবে। সেই 35 লক্ষ গাছ কি তারা কেটে কাট করে বিক্রি করে দিবেন? মানে 35 লক্ষ গাছ এই মুহূর্তে কাটাও ঠিক হবে কিনা, মানে এই বিষয়টি আদালতে এসেছে কিনা, নাকি 35 লক্ষ গাছ হিসেবেই বিক্রি হবে? না, হ্যাঁ, না, এটা মাননীয় প্রধান বিচারপতিও জিজ্ঞেস করেছিলেন যে আদালত আপনার গাছের সংখ্যা এগুলো সব ঠিকভাবে আছে তো, এবং ওনারা বলেছেন না আমরা গাছ বিক্রি করে দিব, আপনি আমাদেরকে পারমিশন দেন। এবং আদালত তাদের কথার উপর আস্থা রেখে তাদের কথাটাকে কগনিজেন্সে নিয়ে আদেশটা দিয়েছেন। এবং আদালত এও আদেশ দিয়েছেন 2 জেল কর্তৃপক্ষ, কাশিমপুর জেলা কারাগার এবং ঢাকা সেন্ট্রাল জেল, এই কাজ বিক্রি করতে মানে যা যা পরিমাণ সহযোগিতা দরকার রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসেন জেলে থেকে সেই কাজগুলি সম্পাদনা করতে পারবেন। হয়তো কারোর সঙ্গে দেখা করা, কনসালটেশন করা, আলাপ আলোচনা করা, ডকুমেন্টেশন করা, এগুলি করারও একটা সুযোগ করে দিয়েছেন আদালত। তবে এটা জেলে বসেই করতে হবে। ওকে, এরকম কোন সুযোগ রয়েছে কিনা তারা অন্য কোন জায়গা থেকে বা আর কারো কাছ থেকে টাকা নিয়ে এসে আদালতে টাকা জমা দিলেন, যেহেতু তাদের সকল অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে এবং আপনারা মনিটর করছেন তাদের কোন টাকা কোথায় রয়েছে, গাছ বিক্রি হয়েছে এই মর্মে ঘোষণা দিয়ে তাদের টাকা আপনাদের দিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? না না, দেখুন আদালত আজকে আদালতে ওপেন কোর্টে ডিকটেশন দিয়েছে, পূর্ণাঙ্গ রায়টা পেলে আমরা আরো পরিষ্কার হব। এখানে লুকোচুরির কোনো বিষয় নাই, এখানে আপনি মাথায় রাখতে হবে সর্বোচ্চ আদালতের রায়। এখানে লুকোচুরি যদি কিছু হয় তাহলে এটা কন্টেম্প্ট হবে। কাজেই আদালতের অর্ডার অক্ষরে অক্ষরে পালন করতে হবে এবং আদালতের অর্ডার যদি উনি কমপ্লায়েন্স করতে পারে তাহলে 6 সপ্তাহ পরেই উনি বেল পেয়ে যাবে। যেহেতু প্রতিবেদনটা আপনাদেরই জমা দিতে হবে বলে বলছেন, আপনারা যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে টাকা ফেরত দেওয়া যে ডেস্টিনি যে দেবে সেটি কি করে মনিটর করবেন বা কি উপায় আসলে দেওয়া হবে, কারা ক্ষতিগ্রস্ত হিসেবে ক্লেম করবেন সেই প্রক্রিয়াটি কি ভেবেছেন? না, শুনেন, আদালত সেটা পর্যবেক্ষণ দিয়েছে। সরকারি কোষাগারে টাকাটা জমা হওয়ার পরে একটা রিপোর্ট দিবে এবং সেই রিপোর্টের একটা কপি দুর্নীতি দমন কমিশনের যিনি চেয়ারম্যান ওনার কাছে পৌঁছে যাবে। দুর্নীতি দমন কমিশন যখন মানে তার প্রতিবেদনে বুঝতে পারবেন যে 2500 কোটি বা 2800 কোটি টাকা জমা হয়েছে, তখন তাদের ডিটেক্ট করে যারা অ্যাফেক্টেড পারসন এবং তাদেরকে ভেরিফাই করে ওই টাকাটা দিয়ে দেওয়া হবে। কারণ এটা তো তাদের কাছে লিস্ট আছে, সার্ভারে মানে সবার নাম আছে, আর যারা ডেস্টিনি গ্রাহক ছিলেন তাদের কাছেও মানে কাগজ আছে। এটা ভেরিফাই করা খুব একটা কঠিন ব্যাপার না, সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার টাকাটা জমা হতে হবে আগে। জনাব খুরশিদ আলম খান, আপনাকে অনেক ধন্যবাদ। বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বগুড়া শেরপুরে সড়ক দুর্ঘটনার জন্য যানবাহনের বেপরোয়া গতিকে দায়ী করেছে পুলিশ। পুলিশের ট্রাকের সঙ্গে সার বোঝায় একটি ট্রাকের সঙ্গে সে প্রাণ হারান 5 পুলিশ সদস্য সহ 7 জন। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ গাজীউর রহমান। জনাব মোহাম্মদ গাজীউর রহমান, আজকে সারাদিন আমরা সামাজিক গণমাধ্যমগুলিতে দেখছিলাম যে যেসব পুলিশের সদস্য নিহত হয়েছেন বা আহত হয়েছেন তারা আসলে চাকরির বয়স খুব বেশি নয়, তারা বেশিরভাগই বয়সে তরুণ বা যুবক। তাদেরকে পুলিশ বাহিনীর পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে এই যারা এই দুর্ভাগ্যের শিকার হয়েছেন বা তার পরিবারকে কোনো সাহায্য, অর্থ সাহায্য দেওয়া হচ্ছে কিনা? এবং আরেকটি প্রশ্নের পাশাপাশি যোগ করে রাখতে চাই, সেটা হচ্ছে যে ঝুঁকি যে ইন্স্যুরেন্সের কথা বলা হচ্ছিল সেগুলি আপনারা চালু করেছেন কিনা সব স্তরের পুলিশ সদস্যদের জন্য? জনাব মোহাম্মদ গাজীউর রহমান। আপনাকে ধন্যবাদ। আসলে এখানে দুইটি বিষয়, একটি হচ্ছে যে চাকরির লেন্থের সাথে চাকরির কিছু সুযোগ সুবিধা, যেমন গ্র্যাচুইটি ফান্ড, পেনশন, এই বিষয়গুলো জড়িত থাকে। যাদের চাকরির বয়স কম, আমাদের যে পুলিশ সদস্যগুলো গত রাতের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, তাদের যে চাকরির লেন্থ বা সার্ভিস লেন্থ এই অনুযায়ী হয়তোবা সেই সুবিধাগুলো তারা পাবে না। তবে আমরা তাৎক্ষণিকভাবে এই নিহত ব্যক্তিদের দাফন কাফনের জন্য বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে এবং কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে আমরা আর্থিক সহায়তা করেছি, যাতে করে প্রাথমিকভাবে তাদের সৎকার অথবা তাদের দাফন কাফনের কোনো অসুবিধা না হয়। এছাড়াও সরকার ঘোষিত যে সকল পুলিশ সদস্য বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনরত অবস্থায় বা কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেন, তারা সরকারের পক্ষ থেকে আমাদের পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক প্রত্যেক নিহত ব্যক্তি 5 লক্ষ টাকা করে পেয়ে থাকেন। আমার বিশ্বাস এই গত রাতের যারা নিহত হয়েছেন তারাও এই অর্থ দ্রুতই পাবেন। এছাড়া যে সকল পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে আছেন তারাও পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক 3 লক্ষ টাকা করে, এবং যারা আহত আছেন সাধারণ আহত
তারা 1 লক্ষ টাকা করে সহায়তা পাবেন। কিন্তু একটি বিষয় আমি বলি যে আমাদের এই পুলিশ সদস্যরা যারা একেবারে নবীন, যাদের পরিবারের সদস্য রয়েছে ছোট ছোট, তাদের জন্য আমি জানি এই অর্থনৈতিক সহায়তা কতটুকু কাজে আসবে, খুব বেশি আসবে না। আমরা পরিকল্পনা নিয়েছি এদের পরিবারের যে সদস্যগুলো আছে আমরা বিভিন্নভাবে তাদেরকে সহায়তা প্রদান করব। জি জনাব গাজীর রহমান, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইছি যে এই পুলিশ সদস্যরা আসলে কুড়িগ্রাম থেকে ঢাকা আসছিলেন নিজেদের কোনো ব্যক্তিগত কাজে না, তারা সরকারি কাজেই আসছিলেন। সেই ক্ষেত্রে তারা একটি ভাড়া করা ট্রাকে আসতে যে হচ্ছে সেটি যেন আর না আসতে হয় পুলিশের ট্রাকে বা পুলিশের ব্যবস্থা দিনে ট্রেনে বা অন্য কোনো ভাবে যাতে আসতে পারেন, সেই ব্যাপারটা কি আপনারা ভাবছেন কিনা? হ্যাঁ, এটি আমাদের যারা নীতি নির্ধারণী মহল আছে নিশ্চয় এই বিষয়টি ভেবে থাকবেন। তবে আপনাকে আমি একটা বিষয় বলি যে আমাদের যেই আমরা ইউনিফর্ম পুলিশ বাহিনী, আমাদের কিছু জিনিসপত্র আছে, যেমন আমাদের ইউনিফর্ম, আমাদের যে ঢাল, আমাদের যেই রায়ট গিয়ার, এই সমস্ত জিনিসগুলো কিন্তু কেন্দ্রীয়ভাবে সাপ্লাই দেওয়া হয়। দেখা যায় একটি জেলার জন্য কয়েকটি নির্দিষ্ট দিন ফিক্সড করা হয়, এই নির্দিষ্ট দিনগুলোতে সেই জেলার পুলিশকে ঢাকাতে গিয়ে এই সামগ্রীগুলো নিয়ে আসতে হয়। এই ক্ষেত্রে আমাদের জেলাগুলোতে এই রায়ট সামগ্রী অথবা আমাদের যে ইউনিফর্মের কাপড় বা অন্যান্য যেই আমাদের প্রয়োজনীয় সামগ্রীগুলো নিয়ে আসার জন্য আমাদের কিন্তু ওই রকম পর্যাপ্ত যানবাহন নেই। এটি প্রতিটি জেলায় 2-1টি জেলা ব্যতিক্রম হতে পারে, বাকি জেলাগুলোকে কিন্তু এইরকম রিকুইজিশন গাড়িতে করে এই মালামালগুলো নিয়ে আসতে হয়। রাইট, আমি তারা কি আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করব, তারা কি জনাব গাজীর রহমান তারা কি মালামালগুলি আনতে যাচ্ছিলেন? যে সব পুলিশ সদস্যরা ওটাকে তারা এই মালামালগুলি আনতে যাচ্ছিলেন? জি জি রাইট, তারা কুড়িগ্রাম জেলার থেকে মালামালগুলো নিয়ে আসার জন্য যাচ্ছিলেন। তাহলে তারা কি ট্রাকে করে যাচ্ছিলেন যাত্রার টাকাটা বাঁচানোর জন্য? মানে তারা তো বাসেও যেতে পারতেন ইচ্ছা করলে, ট্রাকটি সেখানে রিপোর্ট করতে পারতো তাদের কাছে, ব্যাপারটি কি এরকম? না 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 না, এই যে যেই সামগ্রীগুলো রাজারবাগ থেকে দেওয়া হবে অথবা ঢাকা কেন্দ্রীয়ভাবে দেওয়া হবে, এই সামগ্রীগুলো নিয়ে আসার জন্য এই ট্রাকটা নিয়ে যাচ্ছিলেন, টাকা বাঁচানোর জন্য না, ওই সামগ্রীগুলো নিয়ে আসার জন্য আপনি তারা যাচ্ছেন, মানে ঢাকায় করে যাচ্ছিলেন, আবার সামগ্রীগুলো নিয়ে তারা স্কট করে এই জেলায় ফিরে আসতেন। না আমি 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 আসলে বুঝতে পারতেছি, মানে ঢাকায় যদি তারা বাসে করে যেতেন, ঢাকা থেকে একটি ট্রাক ভাড়া করতেন, সেইগুলি করে নিয়ে আসতেন, সেটি সম্ভব ছিল কিনা? মানে তাদের ট্রাকে করে যেতে হবে কেন, আমি আসলে ঠিক বুঝতে পারছি না। যাই হোক, বেপরোয়া গতির কথা বলছে পুলিশ, সেই বেপরোয়া গতির কারণেই বগুড়া এই দুটি ট্রাকের জি আসতে হতো। জি জি জনাব গাজীর রহমান, আমরা আচ্ছা বেপরোয়া গতির বিষয়টি যেটি আমি এইটি নিয়ে একটু কথা বলি যে বগুড়ার শেরপুর যে উপজেলাটি, এই উপজেলাটি বগুড়া শহর থেকে এবং আপনার সিরাজগঞ্জের যে হাটি কোমরোল, এটার থেকে মাঝামাঝি একটা জায়গায় অবস্থিত। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, যেটি লক্ষ্য করেছি যে ঢাকার থেকে যে যানবাহনগুলো আসে, এরা সিরাজগঞ্জে হাইওয়ের পাশে যে রেস্টুরেন্টগুলো আছে এখানে কিন্তু তারা ফ্রেশ হয়, এই জায়গাগুলোতে নেমে ফ্রেশ হওয়ার পর নতুনভাবে যখন এই যানবাহনগুলোতে উঠে তখন কিন্তু তারা দ্রুত বগুড়ায় পৌঁছার জন্য ট্রাই করে। আবার একইভাবে বগুড়ার থেকে যে যানবাহনগুলো এখান থেকে ছেড়ে যায় যাওয়ার জন্য, বগুড়া থেকে ছেড়ে গিয়েই তারা কিন্তু দ্রুত চেষ্টা করে হাটিকুমরুলের ওখানে দ্রুত চলে যাওয়ার জন্য ট্রাই করে। এটা একটা কারণ হতে পারে, এছাড়াও কিন্তু আরো অনেক কারণ আছে এই এলাকার সড়ক দুর্ঘটনার জন্য। জনাব গাজীর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।